টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, বেশ কিছুদিন আগে কিন্তু আমরা বলেছিলাম যে ইউটিলিটি বিলের কথা আমরা বলেছিলাম, ইউটিলিটি রিবেট চেকের কথা বলেছিলাম। কবে পাবেন, কখন পাবেন, সেটি কিন্তু খুব আমাদের দোরগোড়ায় চলে এসেছে, ঘরের দরজায় নক করছে। অর্থাৎ কবে পাবেন, কখন পাবেন, এটি আজকে আমরা আলোচনা করব। তার সাথে আমরা আলোচনা করব আরও অনেকগুলো বিষয় নিয়ে। এসবিএ লোন ডিফল্টের বিষয়টি নিয়ে কথা বলবো। অর্থাৎ এসবিএ লোনের কিস্তি পরিশোধে আপনি খেলাপি হলে আপনার ট্যাক্স রিটার্নে কী প্রভাব পড়বে সেটি নিয়ে আমরা কথা বলবো। হাতে যদি সময় থাকে, আপনার স্বামী বা স্ত্রী এসবিএ লোনে খেলাপি হলে কিভাবে আপনার ট্যাক্স রিফান্ড সুরক্ষিত রাখবেন সেটিও আমাদের হাতে রইল। হাতে আরও একটি বিষয় রইল, সেটা হচ্ছে স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে জয়েন্ট ট্যাক্স ডেপ্টের কি হয় সে বিষয়টি নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ট্যাক্স সংক্রান্ত বিষয়ে বা আজকের বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয় আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব মোহাম্মদ চিশতি, সিপিএ, MBA, প্রেসিডেন্ট এবং সিইও চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাংক্ট অ্যাকাউন্টিং লেকচারার, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। জনাব মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটি এখন লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন ফেসবুক অথবা ইউটিউবে দেখবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এই বিষয়টি নিয়ে আপনি আলোচনা করেছিলেন এবং একাধিকবারও আমরা বলেছিলাম। তখন অনেকেই হয়তো আমাদেরকে বিশেষ করে দুই একজন বলতেন যে গাছে কাঁঠাল গোপে তেল, কবে আসবে, কখন আসবে, এগুলো আদৌ পাবো কিনা ইত্যাদি নানান কথা বলেছিলেন। কিন্তু এখন সেটি সত্যি হচ্ছে, অর্থাৎ আগামী মাস থেকে এটি পাওয়া যাওয়া অর্থাৎ শুরু হবে যে এই $200 ইউটিলিটি রিবেট চেক। তো এ সম্পর্কে একটু আপনি, যেহেতু এটা আমরা অনেক আগে আলোচনা করেছিলাম, এখন একটি আপডেট আপনার কাছে দিতে চাইবো এবং মানুষকে একটু স্মরণ করিয়ে দিতে চাইবো যে এই ইউটিলিটি রিবেট চেকটা আসলে, যেটাকে আমরা পাওয়ার চেক বলে থাকি, হ্যাঁ, সেটা আসলে কি, কেন দেওয়া হচ্ছে এবং মূল উদ্দেশ্যটা কি? ওকে, অনেক ধন্যবাদ রানা ভাই। হ্যাঁ, এটাকে বলা হয় যে আপনার our wallets energy rebate check, right? Basically power check এর সংক্ষেপে। তো বেসিক্যালি আপনার নিউ ইয়র্ক স্টেটের রিলিফ ইনিশিয়েটিভের মধ্য থেকে আপনার $1 বিলিয়ন এই খাতে দিচ্ছে, কারণ ডেফিনেটলি ইনফ্লেশন, ইউটিলিটি বিল ইনক্রিজ, বিভিন্ন কারণে যেহেতু মানুষ স্ট্রাগল করতেছে, ওটাকে একটু রিডিউস করার জন্য আর কি। তো ম্যাক্সিমাম পার ট্যাক্স ফাইলার বলবো আমি, পার ফ্যামিলি বা বলতে পারি জয়েন্ট ফাইলিং হলে ম্যাক্সিমাম $200 করে ওনারা পাবে। আর এইটা আমরা আজকে বলার কারণ হচ্ছে আর অ্যানাদার 3 উইকস পর থেকে, বেসিক্যালি সেপ্টেম্বরের শুরু থেকেই, আপনার সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে 2026-এ এই চেকগুলো মেল করা শুরু করবে এবং এই পেমেন্টটা বেসিক্যালি আপনার আসবে বেসড অন ইউর 2024 ট্যাক্স রিটার্ন। আপনি যদি 2024 সালে ট্যাক্স ফাইল করে থাকেন, আপনি আপনার ওই ক্যালকুলেশনের উপর বেস করে আপনাকে এই রিবেট চেকটা পাঠানো হবে এবং আপনাকে কোনো অ্যাপ্লিকেশন করা লাগবে না, কারণ স্টেটের কাছে, নিউ ইয়র্ক স্টেটের কাছে, আবার একটু বলে রেখে, এটা নিউ ইয়র্ক স্টেটে, অন্য সব স্টেটের জন্য না, নিউ ইয়র্ক স্টেটে, নিউ ইয়র্ক স্টেটে যারা বাসিন্দা তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল এবং আপনার অ্যাপ্লিকেশন করার দরকার নেই, অটোমেটিক্যালি আপনার বাসায় চেক চলে আসবে। তার মানে এলিজিবিলিটির ক্ষেত্রে যদি আমরা বলি যে রিবেট চেক যেটা পাওয়ার যোগ্য, এলিজিবিলিটি নির্ধারণে ইনকাম, ফাইলিং স্ট্যাটাস এবং নিউ ইয়র্ক রেসিডেন্সি, এগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হ্যাঁ, মেইনলি আপনার ইনকাম এলিজিবিলিটি আছে এখানে। যারা জয়েন্ট ফাইল করে, মেরিট ফাইলিং জয়েন্টলি, হাজব্যান্ড ওয়াইফ মেরিট ফাইলিং জয়েন্টলি, তাদের ইনকাম যদি $150,000 নিচে হয় তাহলে আপনারা ফুল $200 যে চেকটা সেটা পাবেন। আর আপনাদের ইনকাম যদি মেরিট ফাইলিং
জয়েন্টলি হন আপনারা 150 থেকে 300 হাজারের মধ্যে হয়, তাহলে আপনি $150 চেক পাবেন। তো বেসিক্যালি মেরিট ফাইলিং জয়েন্টলি হইলে আপনাদের দুইজনের ইনকাম 300 হাজারের উপরে চলে গেলে আপনারা এই চেকটা পাবেন না। আর যারা সিঙ্গেল অথবা হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাস ট্যাক্স ফাইলে ওনারা যদি ইনকাম $150,000 নিচে হয়, তাহলে আপনি $150,000 অথবা তার নিচে, তো তাহলে আপনি $100 একটা রিবেট চেক পাবেন। তো সবাই মোটামুটি পাবে যাদের ইনকাম সিঙ্গেল বা হেড অফ হাউস হলে 150,000 বা তার নিচে হইলে, আর মেরিট ফাইলিং জয়েন্টলি হলে আপনার 300,000-এর নিচে হইলে আপনি $150 অথবা $200 পাচ্ছেন। আর এখানে মেইন যে রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি মাস্ট বি এ ফুল টাইম নিউ ইয়র্ক স্টেট রেসিডেন্ট। আপনি যেটা বললাম নিউ ইয়র্কের জন্য যেহেতু ফুল টাইম নিউ ইয়র্ক স্টেট রেসিডেন্ট, এবং আপনাকে কেউ ডিপেন্ডেন্ট হিসাবে ক্লেম করে নাই, যেহেতু আপনি ডিপেন্ডেন্ট আপনাকে দিবে না। আপনি যদি অন্য কারো ডিপেন্ডেন্ট থাকেন বেসিক্যালি আপনি পাচ্ছেন না, কারণ আপনি জয়েন্ট ফাইলারের সাথে কারোর সাথে ডিপেন্ডেন্ট ছিলেন। এবং আপনি 2024 সালের ট্যাক্স ফাইলটা করেছেন। হ্যাঁ, এখন আপনি 2024-এ ট্যাক্স ফাইল করেন না, তাহলে আপনি এলিজিবল হবেন না। মানে 2025 যদি করা হয় সেও পাবে নাকি শুধু 24-এ নির্ধারণ? 24-এরটার উপর, কারণ যখন এই আপনার বিলটা পাস হয়েছে বেসিক্যালি তখন ওনারা কাছে মোস্ট রিসেন্ট ডেটা ছিল 2024। তার মানে একটা বছরকেই টার্গেট করা হয়েছে 2024, মানে ওদের ডেটা ওই ডেটাটা ওনারা ইউজ করছে। তখন আমরা মনে হয় কথা বলছিলাম এটা নিয়ে আমরা মে বা জুন মাসে, তো এটা পাস হয়েছে আরো আগে বেসিক্যালি। তো তখন আপনার 2025 সালের ট্যাক্স ফাইল তো মানুষ তখন সবাই করে নাই, তো এই জন্য ওনারা যেটা করছে যে 2024 সালের ট্যাক্স ফাইলগুলোর উপরে বেস করে ওনারা এই প্রোগ্রামটা আপনার বাজেটটা করছে বেসিক্যালি, যে এতজন লোক আছে ট্যাক্স ফাইল করছে, এতজন এলিজিবল হবে $1 বিলিয়ন মধ্যে যারা পেতে পারে, এই জন্য আর কি। এখন এরকম যদি কারো হয় যে আপনি 2024-এ ফাইল করেন নাই, 25-এ ফাইল করছেন, আনফরচুনেটলি আপনি পাবেন না। আপনি নিউ ইয়র্ক স্টেটে মুভ করছেন 2025-এ আপনার প্রথম ট্যাক্স ফাইল, তাহলে আপনি পাবেন না। তো 2024-এ ট্যাক্স ফাইল করে থাকলে 25-এ না ফাইল করলেও আপনি পাবেন। আচ্ছা, তো মানে শুধুমাত্র বছরে একটাই যে 24-এর কথা বলা হচ্ছে। তো এটা যে 24-এ শুধু আমরা ফাইলের বিষয়টা বুঝলাম, তো এটা কি যে বিলটা পাস হয়েছে শুধুমাত্র এই একটা বছরের জন্য $1 বিলিয়ন, নাকি এটা কন্টিনিউ করবে? এই ধরনের কোনো কন্টিনিউ করার কোনো প্রপোজাল এখন ওরা বলে না, এটা ওয়ান টাইম পেমেন্ট, ওয়ান টাইম পেমেন্ট কন্টিনিউয়াস। তবে প্রতি বছরই আমরা দেখি নিউ ইয়র্ক স্টেটে বিভিন্ন ধরনের পেমেন্ট আসে, সিমিলার পেমেন্ট। আমরা আগে দেখছিলাম ইনফ্লেশন রিফান্ড চেক লাস্ট ইয়ারে, এবং এখন দেখতেছি আমরা যে আপনাকে বলা যে ইউটিলিটি রিবেট চেক। তো এইটা ডিপেন্ডিং অন দ্য ইকোনমি, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, প্রবাবলি সিমিলার আদার গ্র্যান্ট আসবে, বাট এইটা স্পেসিফিক্যালি ওয়ান টাইম শুধু। তো যাদের ইনকাম একেবারেই কম, যেটা তো আপনি যেটা বললেন মেরিট ফাইলিং জয়েন্টলির কথা বললেন যে 150,000 এবং 300,000-এর মধ্যে কথা বললেন, কিন্তু যাদের একেবারেই ইনকাম কম, খুবই কম, ট্যাক্স দেন না, কোনো ট্যাক্সই দেন না, উল্টা হয়তো কিছু ফেরতও পান, তারাও কি এই রিবেট চেকের জন্য পাওয়ার সুযোগ পাবেন নাকি না? তারা আবার হ্যাঁ, তারা পাবে। এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট নাই যে মিনিমাম কত টাকা ইনকাম থাকা লাগবে। এটা বেসিক্যালি যাদের লো ইনকাম তাদেরকে হেল্প করার জন্যই যেহেতু এটা করা হচ্ছে। সো আপনার ওই থ্রেশহোল্ডটা হচ্ছে ম্যাক্সিমাম, এর উপরে গেলে আপনি আর পাচ্ছেন না। আপনি ট্যাক্স ফাইল করেছেন, আপনি যতটুকু ইনকাম থাকুক আপনি ট্যাক্স ফাইল করেছেন, আপনি নিউ ইয়র্ক স্টেটের ফুল টাইম রেসিডেন্ট ছিলেন 2024 সালে, ওইটার উপর বেস করে ইউ উইল বি এলিজিবল ফর ইট। অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক টেলিফোনে আছেন, ফোনটা নিয়ে তারপর আরো কিছু প্রশ্ন আছে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম সোনিয়া। জি, তো আমার কোশ্চেনটা হচ্ছে যে এর আগের বার যে ওই যে $400 ফ্যামিলিতে আর সিঙ্গেল পারসন $200 একটা চেক মনে হয় পাঠিয়েছিলেন সিটি থেকে। জি, তো আমি বাসা চেঞ্জ করার কারণে ওই চেকটা পাই নাই। আচ্ছা আচ্ছা। তো এখন ওইটা মানে কোন জায়গায় গিয়ে আমি বুঝবো বা জানাবো যে চেকটা কেন পাইনি? ওটা বোধহয় আমাদের ইনফ্লেশন চেক ছিল, ইনফ্লেশন রিফান্ড চেক ছিল, রাইট? হ্যাঁ, ওই যে $400 চেকটা ছিল ক্যাথি বকুলের। তো আপনি বাসা চেঞ্জের কারণে ওটা পাননি, এখন কিভাবে পেতে পারেন এটাই আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ সোনিয়া আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ চিশতি, আপনি নিউ ইয়র্ক স্টেটের আপনি একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন, নিউ ইয়র্ক স্টেটে আইআরএস এর মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ওখানে স্ট্যাটাস দেখতে পারেন আপনার কি অবস্থা আছে, ওখানে কোনো পেমেন্ট ইস্যু করা হয়েছিল কিনা। অথবা আপনি যেটা করতে পারেন, নিউ ইয়র্ক স্টেটে কল দিয়ে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিলে ওখানে নিউ ইয়র্ক স্টেটে যখন আপনি লগ ইন ক্রিয়েট করবেন ওখানে আপনি ওদের ইনফরমেশন দেখতে পাবেন। ওখান থেকে আপনি কল দিয়ে ওদেরকে আপনি বলতে পারবেন যে আপনার চেকটা আপনি পাননি, রাইট? এখন যেহেতু এটা 1 বছরের উপরে বেশি হয়ে গেছে, তো এরকমও হইতে পারে যে ওরা হয়তো আপনার ওই রিফান্ড চেকটা আনক্লেম ফান্ডে পাঠায়
দিতে পারে একটা সময় পরে, রাইট? রানা ভাই, আমরা কথা বলেছিলাম নিউ ইয়র্ক স্টেটের আনক্লেম ফান্ড, তো আনক্লেম ফান্ডে যদি না যেয়ে থাকে, আপনি যদি ওদেরকে প্রুভ করেন যে আপনি চেকটা পান নাই, হারায় গেছে, এবং তারা একটু ইনভেস্টিগেট করে দেখবে যে আসলে চেকটা কি ক্যাশ করা হয়েছে কিনা, যদি কেউ ক্যাশ না করে থাকে ওরা আপনাকে একটা রিপ্লেসমেন্ট চেক পাঠিয়ে দেবে। ওর জন্য আপনি জাস্ট আপনার আইডেন্টিটিটা ভেরিফাই করতে হবে, আপনার অ্যাড্রেসটা, নতুন অ্যাড্রেসটা ওদেরকে দিতে হবে। আপনি যেটা করবেন, আমরা টিভিএনে পারবাই ওই ইনফ্লেশন রিফান্ড চেক নিয়ে কিন্তু আমরা বহুবার কথা বলেছি। আমরা বলেছি যে আপনাদের অ্যাড্রেস মুভ করে থাকলে লগ ইন করে আপনি আপডেট করে দেন যাতে নতুন অ্যাড্রেসে পাঠায়। তো আপনি এখন একটা লগ ইন ক্রিয়েট করে ওখানে নতুন অ্যাড্রেসটা দেন আর ওদেরকে কল দেন, কল দিয়ে আপনি ইনফরমেশন দিলে দেখেন চেক যে আপনার ওখানে আপনার চেকটা ইস্যু করা হয়েছে কিনা, আপনি এলিজিবল ছিলেন কিনা। আমরা তো জানি না অ্যাকচুয়ালি যে আপনি এলিজিবল কিনা বা আপনার কাছে ইস্যু হয়েছে কিনা, অনেকেই অবশ্য পায় নাই ইনকাম অথবা রেসিডেন্সির জন্য। আপনি যদি এলিজিবল থেকে থাকেন, পাঠায়া থাকে, স্টেটকে কল দিলে স্টেট আপনার এটা ফাইন্ড আউট করতে পারবে যেটা আপনার কাছে আসে নাই বা ক্যাশ হয় নাই বা লস্ট হয়েছে, সেক্ষেত্রে ওরা আপনাকে একটা রিপ্লেসমেন্ট চেক পাঠিয়ে দেবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সোনিয়া, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যেভাবে বলা হলো, আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই ওই অর্থটা তো পাবেন, কারণ আবার কয়েকদিন পরে তো এই চেকটাও পাচ্ছেন। তো সুতরাং ওটার সাথে এটা যুক্ত হলে কিন্তু খারাপ হবে না। তো আপনার কাছে কিছু আর দুই একটা প্রশ্ন করবো, যে আপনি বললেন যে এটা পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে কোনো আবেদন করার প্রয়োজন নেই, শুধু 2024 সালের ট্যাক্স ফাইলটা রেসিডেন্সিটা প্রমাণ করতে পারলে বা এটা থাকলেই তারা পেয়ে যাচ্ছে। তো এইটা কি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে নাকি চেকের মাধ্যমে ডিপোজিট হবে বা ফিজিক্যাল চেক যেটাকে আমরা বলি ডাকযোগে পাঠানো হবে? এটার বিষয়ে যদি একটু জি, আচ্ছা, এটা যেটা বলা হচ্ছে দে উইল মেইল দ্য চেক, তো চেকটা মেইল করবে, ফিজিক্যাল চেকটা মেইল করবে। ইটস লাইক ইটস ভেরি আই ডোন্ট সাপোর্ট দ্যাট মেইলিং চেক, কারণ অনেক চেক হারায়া যায়। আমরা প্রতিনিয়তই কমপ্লেইন পাই আমাদের ক্লায়েন্টের কাছ থেকে, মিসিং চেক, মিসিং রিফান্ড। তো ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে স্টেটের কাছে যে ডেটাবেস আছে ওটা থেকে করলে আমার মনে হয় বেটার হতো। যেভাবে আইআরএস গত বছর আমরা কথা বলেছিলেন, আইআরএস বলছে যে আর কোনো পেমেন্ট ওরা চেকে পাঠাবে না, দে উইল ডাইরেক্ট ডিপোজিট অনলি, রাইট? তো কারণ মেল চেক অনেক মিসিং হয়, এক বাসার চেক আরেক বাসায় চলে যায়, মেল চলে যায়। সো আনফর্চুনেটলি স্টেট ডিসাইডেড যে ওরা মেল করে পাঠাবে, ডাইরেক্ট ডিপোজিট করবে না। তো আপনি মেলে পাঠাবে, জাস্ট লুক আউট ফর ইট ফ্রম সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আপনি চেক করবেন যে আপনার কাছে আসছে। তার মানে আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আমাদের ডাক বাক্সগুলো, অর্থাৎ আমাদের বক্সগুলো দেখতে থাকবো যে আমাদের নামে এগুলো আসছে কিনা, চেকটা আসছে কিনা। আরেকটি প্রশ্ন করতে চাই যে অনেকের ক্ষেত্রে, এটা হয়তো সবার ক্ষেত্রে নয়, কারো ক্ষেত্রে হয়তো হলেও হতে পারে, সে কারণে তারপর যদি একজনও হয় তার একটু জানাও দরকার বোধ হয়। যদি কারো ট্যাক্স রিফান্ড আটকে থাকে, আমরা ধরে দিচ্ছি ট্যাক্স রিফান্ড আটকে থাকে, ট্যাক্স ডেপ্ট থাকে যদি, কিংবা অন্য কোনো গভর্নমেন্ট ডেপ্ট থাকে, এই ইউটিলিটি রিবেট চেক কি সেই ডেপ্টের বিপরীতে অফসেট হয়ে যাবে নাকি না, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই? না, ওটার সাথে এটার সাথে সম্পর্ক নাই। দে উইল নট কিপ দ্যাট মানি, এটা আপনাকে অটোমেটিক্যালি পাঠিয়ে দিবে। আচ্ছা, তার মানে এক্ষেত্রে কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে। আর এই বিষয়ে তেমন নাই। একটু দর্শকদের উদ্দেশ্যে কিভাবে একটু সচেতন থেকে চেকটা পেতে পারে যদি কিছু বলেন। জি, যেটা বললাম যে আপনি মেক শিওর করেন যে আপনার অ্যাড্রেসটা আপডেটেড টু স্টেটের কাছে। কারণ 2024 সালে যদি আপনি 24 সালের পরে মুভ করে থাকেন অথবা কোনো কারণে ট্যাক্স ফাইল না করে থাকেন, আপনার যে মোস্ট রিসেন্ট অ্যাড্রেস আছে স্টেটের ডেটাবেসে, ওই মোস্ট রিসেন্ট অ্যাড্রেসে ওরা চেকটা পাঠাবে। তো আপনার যদি ওরকম মনে হয় এখনও হয়তো টাইম আছে, মোস্ট লাইকলি ওরা এখনও চেকগুলো প্রিন্ট করে নাই, তো আপনি নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে যেয়ে আপনি আপনার অ্যাড্রেসটা আপডেট করে দিতে পারেন। কোনো কারণে যদি আপনার ওল্ড অ্যাড্রেস থেকে থাকে তাহলে ওর নতুন অ্যাড্রেসে চেকটা আসবে। আর চেকটা হারাইলে আসলে একটা প্রচণ্ড বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, কারণ হচ্ছে স্টেট ইনভেস্টিগেট করবে, স্টেটকে কল দিয়ে পাওয়াটাও ইজ নট ইজি। আপনি স্টেট ইনভেস্টিগেট করবে চেকটা হারাইছে, আপনি ক্যাশ করছেন কিনা, তারপর আবার রিইস্যু করবে। আর যেটা বললাম যে প্রচুর ঝামেলা, 3 সপ্তাহ 1 মাসের একটা ডিলের মধ্যে আবার পড়বেন। তো আপনি যদি জানে থাকেন যে আপনি স্টেট মুভ মানে বাসা মুভ করছেন, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, আপনি স্টেটের ওয়েবসাইটে যে এখন সবার স্মার্টফোন আছে, সবাই আমি বলি যে আইআরএস এর একটা অ্যাকাউন্ট,
স্টেটের একটা অ্যাকাউন্ট, যাদের ইমিগ্রেশনের ব্যাপার আছে ইউএসসিআইএস এর অ্যাকাউন্টগুলো আপনার ফোনের মধ্যে রাখেন, এতে অ্যাট ইউর ফিঙ্গার টিপ আপনি অলওয়েজ চেক করতে পারেন আপনার ওখানে কোনো আপডেটস থাকলে বা কোনো যদি ইনফরমেশন আপডেট করা লাগে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে $200 এটা কিন্তু আপনারই পয়সা, আমারই পয়সা, হয়তো এটা ফেরত দেওয়া হচ্ছে আমাদেরকে, কারণ আমরা বাড়তি জিনিসপত্রের দাম বেড়েছিল বা যে কোনো বিষয় হোক, অতিরিক্ত টাকাটা আমরা দিয়েছিলাম, সেটি আমাদের ঘরেই আসছে। অনেকে হয়তো মনে করতে পারেন যাদের ইনকাম হয়তো বেশি, $200 এটার এমন কি বেশি, কিন্তু আমার আপনার মতো অনেকেরই মতো এই $200 কিন্তু আমাদের কাছে অনেক বড় কিছু। সুতরাং এটাকে হেলা না করে আমরা আমার ন্যায্য অধিকারটা, আমার পয়সাটি আমি আবার ঘরে ফেরত আসছে সেটি যেন আমরা বুঝে নেই, সে ব্যাপারে নিশ্চয়ই আমরা সচেতন থাকবো। এবার আমরা একটু আসবো এসবিএ লোনের যে কিস্তি বা ঋণ পরিশোধ যদি খেলাপি হয়, অর্থাৎ প্রথমে আমরা আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইবো যে কোনো ব্যবসায়ী এসবিএ লোনের কিস্তি পরিশোধে খেলাপি হয়েছেন যদি হন বা লোন ডিফল্ট করলে তার ব্যক্তিগত ইনকাম ট্যাক্স রিটার্নে সরাসরি কি ধরনের প্রভাব পড়তে পারে? জি, আচ্ছা, এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমরা ফেস করতেছি, অনেকেই আমরা পেয়েছি এসবিএ লোন নিয়েছে, এবং অনেকে মেইনলি যেটা আমি ফোকাস করব যে আসলে এসবিএ লোনের যে আমরা এসবিএ লোন যখন বলি কুড বি লাইক এসবিএ লোন অলওয়েজ আছে, তো এসবিএ লোন অলওয়েজ ছিল, তো আমরা মেইনলি ফোকাস করতে চাই ইআইডিএল, ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন যেটা ছিল, ঠিক আছে। তো ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোনটা ছিল কোভিড-19 এর সময় যখন মানুষজন নিছে, রাইট। তো এই লোনটা অনেকগুলো সুযোগ দেওয়া হয়েছে আপনাকে, অলমোস্ট 2-2.5 অনেকে তখন আমরা মনে করেছি যে এটা আর কখনোই ফেরত দিতে হবে না, এই মনে করাটাই অনেকের জন্য প্রবলেম হয়ে দাঁড়াইছে, রাইট। তো আপনি মনে করতে আমাদের প্যান্ডেমিকের মধ্যে অনেকগুলো গ্র্যান্ট দেওয়া হয়েছে, রাইট, স্টেট, সিটি, ফেডারেল গ্র্যান্ট, আর এসবিএল লোনটা ছিল 3rd ইয়ারের লোন, আপনার এটা 3.75% ইন্টারেস্টে আপনি নিচ্ছেন, 30 বছর আপনি পেব্যাক করবেন, আপনি অনেক ক্ষেত্রে আপনি পার্সোনাল গ্যারান্টিও দিতে হয়েছে, তো এটা লোনটা না দেওয়ার কোনো সুযোগ নাই। তো এখানে যে আমি ডেটাবেসটা যেটা দেখলাম, ওখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি 37% আপনার ডিফল্ট সোফার। তো 37% ইআইডিএল লোনের ক্ষেত্রে আইদার তারা ডিফল্ট করছে অথবা সিভিয়ার ডিলিনকুয়েন্সিতে আছে অথবা চার্জ অফ স্ট্যাটাসে চলে গেছে। তো এখন এসবিআই কিন্তু বিলিয়নস অফ ডলার এখানে লুজ করতেছে। এর বিশেষ যে একটা এস্টিমেট আমি দেখতেছিলাম যে ওরা ডলার ভ্যালুতে ক্যালকুলেট করতেছে ওদের যে ডিফল্টের যে অ্যামাউন্টটা, এটা $47 বিলিয়ন থেকে আপ টু $75 বিলিয়ন পর্যন্ত হতে পারে কোভিড-19 এর ইআইডিএল লোন যেগুলো আপনার ডিফল্টের মধ্যে পড়তেছে। তো এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা প্রায়ই বলছি যে টিভিএনে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে এসবিআই লোন আপনি পে করতে হবে, কন্টিনিউস করেন। ওখানে ওরা অনেকবার সুযোগ দেওয়া হয়েছে যে আপনি 50% পে করতে পারবেন 6 মাস, এরপরে 25% পে করতে পারবেন আরও 6 মাস, তারপরে 10% পে করতে পারবেন চাইলে একটা সময় পর্যন্ত। তো এই যে সুযোগগুলো দেওয়া হয়েছে এটা অনেকে নিচ্ছে, নেওয়ার পর আবার অনেকে ভুলেই গেছে যে এটা পে করতে হবে, রাইট। তো এসবিআই লোন ডিফল্ট করলে দের ইজ সিরিয়াস কনসিকুয়েন্সেস, কারণ আপনি কারণ এসবিআই আপনার দে উইল কাম আফটার ইউ, অ্যান্ড দেন আপনি যখন পেমেন্ট মিস করবেন এটা কিন্তু ট্রেজারি ডিপার্টমেন্টে চলে যাবে, ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে চলে গেলে দে উইল ডু অল দ্য কালেকশন এফোর্ট, রাইট। এসবিআই আপনার কাছে কালেকশনের জন্য আসবে না, এসবিআইকে আপনি পে করবেন না, পে না করলে এসবিআই এটা ট্রেজারি ডিপার্টমেন্টে রিফার করে দিবে, ওদের চার্জ অফ করে তারা আপনাকে ট্রেজারি ডিপার্টমেন্ট রিফার করে দেবে। এখন এই যে 37% এস্টিমেটেড টু বি ডিফল্ট, দ্যাটস এ হিউজ নাম্বার। কমার্শিয়াল লোনের ক্ষেত্রে এত বড় ডিফল্ট নর্মালি হয় না। অন অ্যাভারেজ এসবিআই সাধারণ এসবিআই স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সাধারণ লোনগুলা আপনার মাত্র ডিফল্ট রেট হচ্ছে 1.5% থেকে 3.5%। তো যেখানে 3.5% অলরেডি ডিফল্ট রেট, তো ইআইডিএল এর ক্ষেত্রে এটা 37% ডিফল্ট রেট। তো এখন আপনি যখনই কেউ ইনভেস্টিগেশনে পড়বে বা যখন আপনার লোনটা আপনি পে করবেন না, ডিফল্ট হবেন, তখন আপনাকে যদি অডিট করে তখন কিন্তু আপনি আরও ঝামেলায় পড়বেন, কারণ মোস্ট অফ দ্য বড়োয়ার যারা আমরা দেখছি যে অনেকেই যেটা করছে যে ওনারা ওই বিজনেসের খাতে হয়তো টাকাগুলো খরচ করে নাই, পার্সোনালি খরচ করছে, বাড়ি কিনছে, গাড়ি কিনছে, তারপরে তারা আবার হয়তো স্টক মার্কেটে ইনভেস্ট করছে, বিভিন্ন জায়গায় এটা চলে গেছে। সো এটা একটু বি কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনি যদি পেমেন্ট করতে থেকে থাকেন দেয়ার ইজ নো প্রবলেম, পেমেন্ট করতে থাকেন দেয়ার ইজ নো প্রবলেম, কিন্তু পেমেন্ট যখন ডিফল্ট হবেন তখনই প্রবলেমগুলো শুরু হবে।
আর এটা অ্যাভয়েড করার এখনো পর্যন্ত কোনো ওয়ে নাই। হ্যাঁ, তো একবারে যদি সিরিয়াসলি আপনার বিজনেস কোনো কারণে ফল করে থাকে, ব্যাংক্রাপসি হয়ে থাকে, যেটা আপনি প্রুভ করতে পারেন দ্য রিজন, দেন ইউ ক্যান টক টু SBA, ডু সামথিং। বাট আপনি শুধু শুধু যে ব্যাংক্রাপসি ফাইল করবেন, দ্যাটস নট গোনা ওয়ার্ক লাইক দ্যাট। কারণ আপনি $200,000 লোন নিয়েছেন বিজনেসের জন্য, বলছেন আমার বিজনেস চলে না, আমি বন্ধ করে দেবো ইচ্ছা করে। নো, দে উইল সি হোয়াট হ্যাপেনিং, রাইট? তো এখানে রাইট ওয়েতে একটা পেমেন্ট মিস করলেই যে ওরা আপনাকে ডিফল্ট করে দেবে, জিনিসটা ওরকম না। আপনি 90 ডেজ থেকে 120 দিন যদি আপনি ডিলিং করে থাকে, তখন এটা আপনার ট্রেজারি ডিপার্টমেন্টে ওরা পাঠাবে। আচ্ছা, হ্যাঁ, তো ট্রেজারি ডিপার্টমেন্টে যাওয়া মানে হচ্ছে আপনার প্রথম প্রবলেম, ট্রেজারি ডিপার্টমেন্টে গেলে প্রথম প্রবলেম হচ্ছে দে উইল চার্জ কালেকশন ফি। এবং কালেকশন ফিটা 28% থেকে 32% মধ্যে। তো অন অ্যাভারেজ যারা আছে 30% কালেকশন ফি হয়ে যাবে রাইট ওয়েতে, রাইট? ধরেন আপনি 25,000 টাকা লোন নিচ্ছেন, আপনি স্মল সেলফ এমপ্লয়েড পারসন। তো আপনার যখনই 25,000 টাকা আপনি লোন নিছেন বললে ভুল হবে, 25,000 টাকা ব্যালেন্স, কারণ আপনি ওই 3 বছর 4 বছর আগে নিছেন, বাই দিস টাইম আপনি ইন্টারেস্ট বাড়তে আছে, রাইট? তো 25,000 টাকা যদি আপনার ব্যালেন্স থাকে, আপনি যখন এটা ট্রেজারি ডিপার্টমেন্টে যাবে রাইট ওয়েতে তারা 30% ফি অ্যাড করে দিবে। তো 7,500 টাকা আপনাকে তখন 32,500 দিতে হবে। এখন আপনার 100,000 যদি হয়ে থাকে, 30% অ্যাড করলে 130,000, রাইট? আপনার যদি 500,000 হয়ে থাকে, আবার 500,000-এর উপরে যখন চলে যাবে, থ্রেশহোল্ড চলে যাবে, তখন 32% ফি। তো 32% ফি হলে আপনি 160,000 ফি চলে আসবে, তো আপনার 660,000 দিতে হবে। তো অনেকেই আছে যে বড় অ্যামাউন্ট লোন নিচ্ছে এবং তারা আসলে ভুলেই গেছে যে পে করতে হবে। চিস্তি ভাই এটাকে দেওয়া লাগবে, আমি তো মনে করছি মাফ করে দিবে, ঠিক আছে? তো দিস ইজ দ্য কমন ডায়লগ, যে ফোন করে চিস্তি ভাই একটা ঝামেলা হয়েছে, লোনটা তো পে করতেছে না কয়েক মাস ধরে, এটা তো এখন ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে চিঠি পাঠাইছে। তো ট্রেজারি ডিপার্টমেন্টের চিঠি পাঠাইছে মানে ইউ আর ইন ডিফিকাল্ট সিচুয়েশন অলরেডি, রাইট? তো এখন আপনার এই লোনটাকে যেটাকে বলা হচ্ছে SBA লোন, এটা হচ্ছে নন নেগোশিয়েবল, রাইট? নন নেগোশিয়েবল হচ্ছে আপনার লিগ্যাল ফি যেটা আছে আপনাকে দিচ্ছে, এটা হচ্ছে আপনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফি যেটা আছে আর কি, রাইট? অ্যাডমিনিস্ট্রেটিভ ফি যেটা আপনাকে চার্জ করবে, এটা নন নেগোশিয়েবল, কালেকশন ফি যেটাকে বলি আমরা। তো এটা হচ্ছে আপনার কারণটা হচ্ছে কারণ আপনার যখনই ট্রেজারি ডিপার্টমেন্টে পাঠাবে, তখন তাদের ডেফিনেটলি প্রাইভেট কালেকশনের জন্য তাদেরকে টাকা খরচ করতে হবে। তারপর ওদের ব্যুরো অফ ফিসকাল সার্ভিসেসের জন্য তাদের ক্রস সার্ভিসিং প্রোগ্রামের জন্য মানি খরচ করতে হবে। এই জন্য তারা অটোমেটিক্যালি আপনাকে 30% এডিশনাল চার্জ করে দেবে। আর রিফারাল টাইমটা তখনই হবে যখন আপনি 120 দিনের মতো যখন আপনি পাস ডিউ থাকবে ব্যালেন্স, তখন ওরা ট্রেজারি ডিপার্টমেন্টে পাঠাবে। আর কালেকশনের ক্ষেত্রে ট্রেজারি ডিপার্টমেন্ট ইজ ভেরি অ্যাগ্রেসিভ, রাইট? কারণ ট্রেজারি ডিপার্টমেন্টের অনেক পাওয়ার, এটা হচ্ছে মেইন রিজন। তারা SBA লোনের ট্রেজারি ডিপার্টমেন্ট, SBA লোনের জন্য ট্রেজারি ডিপার্টমেন্ট আপনাকে কোর্ট থেকে অর্ডার আনা লাগবে না। দে ক্যান ডাইরেক্টলি আপনার ওয়েজ গার্নিশ করতে পারবে, আপনার ফেডারেল ট্যাক্স রিফান্ড রেখে দিতে পারবে, অথবা আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট থাকলে ওখান থেকে উইথহোল্ডিং করতে পারবে। তো দে হ্যাভ লট অফ পাওয়ার। এই জন্য যখনই SBA যদি কোনো কারণে আপনার লোন যদি ট্রেজারি ডিপার্টমেন্টে চলে যায়, মেক শিওর করেন যে ডোন্ট ওয়েস্ট টাইম, ট্রাই টু কল দ্যাম, ট্রাই টু ফাইন্ড এ ওয়ে টু ওয়ার্ক উইথ দ্যাম, রাইট? আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো কারণে যদি একদম আপনার যদি সিচুয়েশন থাকে যে আপনি পে করতেছেন, সাডেনলি আপনার একটা ইনসিডেন্ট হইলো, তখন হয়তো আপনি স্টিল আপনার রিডিউস পেমেন্ট অপশন আছে, যেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। রিডিউস পেমেন্ট অপশনটা হয়তো আপনাকে 50% 6 মাসের জন্য একবার দিবে। বাট আগের মতো যেটা আমাদের প্যান্ডেমিকের পর বা 2023 বা 24-এর দিকে আমার যে অ্যাজ পার অ্যাজ আই রিমেম্বার, তখন কিন্তু আপনাকে হার্ডশিপ অ্যাকোমোডেশন প্ল্যান দেওয়া হয়েছিল, যেখানে আপনি অনেকটা রিডিউস 10% করে দিতে পারতেন এবং 50% 25% করে দিতে পারতেন। অলমোস্ট 2 বছরের জন্য আপনাদেরকে প্রোগ্রামটা দেওয়া হয়েছিল। বাট কিন্তু এখন এই যে হার্ডশিপ অ্যাকোমোডেশন যে প্ল্যানটা, ওটা কিন্তু আপনার এন্ড হয়ে গেছে আপনার মার্চ 2025-এ, গত বছর বেসিক্যালি 2025 সালে হার্ডশিপ অ্যাকোমোডেশন প্ল্যান আর দেওয়া হচ্ছে না। তো আপনারা যদি এখনও যদি কারো এটা আপনার SBA-তে থেকে থাকে, আপনি লগ ইন করেন SBA-তে, যে আপনার যে মাই SBA লোন পোর্টাল, ওখানে যে লগ ইন করলে আপনি দেখতে পারবেন কোথায় লোনটা আছে। মেক শিওর করেন আপনি মান্থলি পেমেন্টটা কন্টিনিউ করেন। মান্থলি পেমেন্টটা কন্টিনিউ না করলে কিন্তু ইট উইল বি রিফার্ড টু ট্রেজারি ডিপার্টমেন্ট। ট্রেজারি ডিপার্টমেন্টে চলে যাওয়া মানে ইউ গোনা হ্যাভ টু পে এডিশনাল লট অফ মানি অ্যান্ড দে ক্যান কাম টেক ইউর আপনার IRS এর রিফান্ড, স্যালারি গার্নিশমেন্ট, অনেক কিছু ওরা করতে পারবে টু কালেক্ট দ্য মানি। তো এখন
বলেন। হ্যাঁ, না ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে আমরা মেইনলি কথা বলবো যে ট্যাক্স ইফেক্টটা, রাইট? ট্যাক্সের ক্ষেত্রে কিভাবে আপনাকে এফেক্ট করবে। হ্যাঁ। তো আমরা জানি যে এসবিআই লোনটা যখন নিচ্ছেন সেটাও কিন্তু আপনারা তখন ইনকাম হিসাবে দেখাতে হয় না, ইটস নট ইউর ইনকাম। এসবিআই যখন পে করতেছেন সেটাও আপনার এক্সপেন্স না, শুধুমাত্র আপনার যে ইন্টারেস্টটা দিচ্ছেন এসবিআই লোনের ইন্টারেস্ট পোর্শনটা আপনার ডিডাক্টেবল আপনার বিজনেসের এক্সপেন্স হিসাবে, ওটা আপনি বিজনেস এক্সপেন্স হিসাবে দেখাইতে পারতেছেন। আর ট্যাক্সের এফেক্টটা মেনলি হবে যেটা আপনাকে যদি আপনি এটা ট্রেজারি ডিপার্টমেন্টে চলে যায়, আপনি যদি ডিফল্ট হয়ে যান, সেক্ষেত্রে ট্রেজারি ডিপার্টমেন্ট আপনি যদি জব করেন সেখান থেকে গার্নিশমেন্ট করতে পারবে। আপনার ট্যাক্স রিফান্ড যদি পেয়ে থাকেন সেটা ওরা নিয়ে নিতে পারবে। তারপরে আপনার অন্য কোনো বেনিফিট যদি থেকে থাকে আপনার ফেডারেল, ওগুলো ওরা স্টপ করে দিতে পারবে। সো আপনি বি কেয়ারফুল, যাতে যতটুকু চেষ্টা করেন যে পে করা বা আপনি রিডিউস পেমেন্ট নেওয়া যদি এখনও সুযোগ থাকে আপনার, বাট ট্রেজারি ডিপার্টমেন্টে গেলে ইজ গোনা বি আ প্রবলেম ডেফিনেটলি। তো এক্ষেত্রে একটু যেহেতু আমরা এই এসবিআই লোনটা নিয়েছি ব্যবসার জন্য, ব্যবসার কাজে লাগানোর জন্য, তো সেক্ষেত্রে একজন বিজনেস ওনার এর এসবিআই লোন ডিফল্ট হলে তার বিজনেস ট্যাক্স রিটার্ন যদি একটু আপনি বললেন, এবং পার্সোনাল ট্যাক্স রিটার্ন, এই দুটোর উপর কি ধরনের প্রভাব পড়ে, নাকি বিষয়টি বিজনেস স্ট্রাকচারের উপরে নির্ভর করবে? অনেকটা নির্ভর করে বিজনেস স্ট্রাকচারের উপরে, বাট মোস্ট অফ দ্য এসবিআই লোন আপনি কিন্তু পার্সোনাল গ্যারান্টি দিচ্ছেন, অথবা সেলফ এমপ্লয়েড হলে তো আপনি পার্সোনাল ট্যাক্স ফাইলের সাথে রিলেটেড। এখন যদি সি কর্পোরেশন হয়, আলাদা বিজনেস হয়, দ্যাটস এ ডিফারেন্ট ব্যাপার। কিন্তু আপনার মোস্টলি যারা আমাদের যদি আমরা বলি যে আমাদের অনেকেই সেলফ এমপ্লয়েড আছে, আপনার রাইড শেয়ার ড্রাইভার আছে যারা এসবিআই লোন নিচ্ছে, তাদের ক্ষেত্রে হয়তো মেইনলি এফেক্ট করবে ডাইরেক্টলি ওদের স্কেজুয়াল সি, তাদের বিজনেস এজ এ পার্ট অফ দেয়ার পার্সোনাল ট্যাক্স রিটার্ন। আর যখনই আপনি ডিফল্ট হবেন তখন তারা যদি আপনাকে ইনভেস্টিগেট করে, তারা দেখবে আপনি বিজনেসের কাছে যদি আপনি টাকাটা খরচ করেন না, যখন ওরা প্রুফ পাবে, দেন ইউ উইল বি মোর লায়াবল টু পে ফ্রম ইউর পার্সোনাল অ্যাসেটস, রাইট? তো ইট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য অ্যামাউন্ট, কত টাকা লোন, ডিপেন্ডস অন বিজনেস স্ট্রাকচার, ঠিক আছে, ডিপেন্ডস অন আপনার আপনি ডিফল্ট হচ্ছেন কতদিন, সেটার উপর বেস করে আপনাকে, এবং আপনার ইট উইল গো টু ইউর ক্রেডিট রিপোর্ট, রাইট? যখন আপনি ডিফল্ট করবেন, কালেকশন ফি, আপনি যখন কালেকশন ডিপার্টমেন্ট থেকে আপনাকে যোগাযোগ করবে, ট্রেজারি থেকে আপনাদের কালেকশন ফিটি পে না করবেন, দে উইল সেন্ড ইট টু ক্রেডিট রিপোর্ট। সো ফার অনেকেই আসলে ওই এসবিআই লোন নিয়ে বাড়িও কিনে ফেলতে পারছে, কারণ বিজনেস লোন যেহেতু ইট ডাজেন্ট শো ইন ইউর পার্সোনাল ক্রেডিট রিপোর্ট, রাইট? কিন্তু যখন আপনি ডিফল্টে চলে যাবেন তখন ইট কুড গো টু ইউর পার্সোনাল ক্রেডিট রিপোর্ট, সো ইউ ক্যানট অ্যাভয়েড দ্যাট এনিমোর। তো আমরা যে ব্যাপারটা নিয়ে আর একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার একজন দুইজন যদি জব করেন, হাজব্যান্ড ওয়াইফ, রাইট? এখন তো হাজব্যান্ড এসবিআই লোন নিল, এসবিআই লোন নিয়ে সে ডিফল্ট করলো, তো হাউ ইটস গোনা এফেক্ট দ্য ওয়াইফ? অর ওয়াইফ এসবিআই লোন নিল, তো হাজব্যান্ড আর একটা জব করে, এটা হাজব্যান্ডে কীভাবে এফেক্ট করবে, যে কোনো একজন স্পাউসকে কীভাবে এফেক্ট করবে, রাইট? তো সেক্ষেত্রে আপনার ট্যাক্স ফাইলের ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। যেরকম আপনার এসবিআই আপনার যদি ডিফল্ট হয়ে যান, প্রথমত অনেকেই রাইট ওয়েতে চিন্তা করে যে আমরা মেরিট ফাইলিং সেপারেটলি ফাইল করব, আলাদা ফাইল করলে হয়তো একজন স্পাউসের তো আরেকজন স্পাউস বা স্বামী বা স্ত্রী তাদেরটা এফেক্ট করবে না, রাইট? কিন্তু সেক্ষেত্রে আপনি মাথায় রাখতে হবে, যদি আপনি আপনার যদি ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে, আপনার যদি আমেরিকান অপরচুনিটি ক্রেডিট থাকে, আপনার যদি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট থাকে আপনার ট্যাক্স ফাইলে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকে আপনার ট্যাক্স ফাইলে, সেক্ষেত্রে আপনি যদি মেরিট ফাইলিং সেপারেটলি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রেডিটগুলো লুজ করবেন। তো আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি করাটা আপনার জন্য বেটার অপশন। তো মেরিট ফাইলিং জয়েন্টলি আপনি করতে পারবেন, করে আপনি ইআইসি ক্রেডিট, আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাইতে পারবেন। কিন্তু একজন স্পাউস যদি ডিফল্ট থাকে, পুরো রিফান্ডটা কিন্তু আইআরএস রেখে দিবে। তো এখানে একটা সলিউশন আছে, সলিউশনটা হচ্ছে আপনি ট্যাক্স ফাইলের সাথে তখন আপনি ইনজুর স্পাউস ক্লেম ফর্ম একটা আছে, তো আপনি ইনজুর স্পাউস ক্লেম ফর্মটা সাবমিট করা লাগবে, যেটা হচ্ছে আপনার ফর্ম 8379। তো এটা যখন সাবমিট করবেন, একজন তারা ক্যালকুলেট করবে যে আপনার ইনকামের উপর বেস করে আপনি কত টাকা ক্রেডিট পাচ্ছেন, আরেকজন স্পাউস কত পাচ্ছে। তো একজন স্পাউসের ডেপ্টের জন্য আরেকজন স্পাউসের রিফান্ডটা সেখানে রেখে দেবে না। তো একজন আইআরএস প্রপোর্শনালি
ক্যালকুলেট করে যে স্পাউস সাফার করছে তাকে হয়তো টাকাটা ফেরত দিয়ে দিবে, আরেকজনের পোর্শনে যেটা আছে ওটা রেখে দিবে ওরা। তো এখন দুইজনই যখন কাজ করবেন তখন আপনি মেক শিওর করতে হবে দুইজনের ইনকামের উপর বেস করে কত কে পায় ওটা ওরা রেখে দেবে। তো 8379 যে ফর্মটা সেটা আপনি চাইলে ট্যাক্স ফাইল করার পরেও করতে পারেন, রিফান্ড ওরা রেখে দেওয়ার পরেও করতে পারেন, তখন আইআরএস এর রিক্যালকুলেট আপনার টাকাটা পাঠিয়ে দিবে। আর আপনি ট্যাক্স ফাইল যদি কেউ করার সময় না করে থাকেন, অনেক সময় এরকম হয় যে আপনার রিফান্ড রেখে দেওয়ার পরে যে আপনি জানতে পারছেন যে আরে আমার তো হাজব্যান্ডের নামে বা ওয়াইফের নামে এসবিআই লোন ছিল, আমরা ডিফল্টের জন্য টাকাটা রেখে দিছে, তারপরেও কিন্তু আপনি অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল না করে আপনি 8379 ফর্মটা আলাদা ফাইল করতে পারবেন। এবং আপনি মেক শিওর করতে হবে যে আপনি যখন আলাদা ফাইল করবেন এই ফর্মের সাথে আপনার W2, আপনার 1099, আপনার W2G থাকলে সবগুলো ডিটেলস আপনি উইথহোল্ডিংয়ের রেকর্ডগুলো দিবেন, যাতে আইআরএস ইজিলি ক্যালকুলেট করতে পারে যে কে কতটুকু রিফান্ডের জন্য এলিজিবল। হ্যাঁ, তাহলে আপনাকে অটোমেটিক্যালি ওরা ক্যালকুলেট করে একজন থাকলো, মেনলি আমরা যদি বলি যে হাজব্যান্ড লোন নিচ্ছে, ওয়াইফের হয়তো আর একটা জব আছে, 2 বা 3টা বাচ্চা আছে, তখন ওরা ওই চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর ইনকাম ট্যাক্স ক্রেডিট ক্যালকুলেট করে যতটুকু পোর্শন ওয়াইফের ভাগে আসে ওটা রিফান্ড পাঠাই দিবে। তো দিস ইজ এ ভেরি গুড সলিউশন। অনেক সময় আপনারা অনেকে রাইড ওয়েতে বেরেট ফাইলিং সেপারেটলি ফাইল করে ফেলা, অথবা ট্যাক্স ফাইলও করে না অনেকে আমরা দেখি। হ্যাঁ, তো আজকে একজনের কাছ থেকে ইমেল বললাম সে গত 2 বছর ট্যাক্স ফাইল করে নাই, কেন কি হয়েছে, লট অফ থিংস গোয়িং অন, এটা সেটা লাইফে, বাট দের ইজ অলওয়েজ ওয়ে টু গো ফর ইট ইনস্টেড অফ নট ফাইলিং। আপনি পেনাল্টি দিবেন, ইন্টারেস্ট দিবেন, আপনার জীবনে যে কোনো কিছু ঘুরতে পারে, হ্যাঁ, তার মানে এরকম না যে আপনি ট্যাক্স ফাইল করবেন না, রাইট? তো তারপরে ইটস লাইফ, লট অফ থিং হ্যাপেন্স, এই জন্য আমরা আসি হেল্প করার জন্য। আপনি যেটা ইনজিওর্ড স্পাউস রিলিফের কথা বললেন, তাই না? তো সেক্ষেত্রে ইনজিওর এই যে স্পাউস রিলিফ এবং ইনোসেন্ট স্পাউস রিলিফ, এই দুটোর মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য আছে, রাইট? এই অলরেডি লট অফ রিসার্চ জানা ভাই। ওকে, তো আরেকটা জিনিস আমি বলে নিই এখানে, যারা ইনজুর্ড স্পাউস ফাইল করবেন তাদের আপনার যদি ইলেকট্রনিক্যালি ফাইল করেন তাহলে আপনাকে 11 সপ্তাহ টাইম থাকবে, 11 সপ্তাহের মধ্যে আইআরএস প্রসেস করবে। আর যদি আপনি পেপার রিটার্ন করেন তাহলে আইআরএস 14 উইকস টাইম নেবে। তারপরে এখানে বলি এই 14 উইকস, 11 উইকস not gonna work. IRS doesn't work like that way anymore. IRS সাথে আজকে আমি কথা বলতেছিলাম, I was really frustrated. I was talking to them, যে কোনো অর্গানাইজেশন, নন প্রফিট, প্রাইভেট কোম্পানি উইল ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, রিপোর্ট মানুষ কমপ্লেইন করতে করতে কলই ধরে না, রিপোর্ট মানে ইটস লাইক I mean they don't even know what to do sometime. আপনাকে চিঠি পাঠাইছেন, they will not open the চিঠি for days and months, so that's really crazy, but hopefully IRS will fix their whatever the under staffed or whatever they have. But যেটা আমরা তো ক্লায়েন্টদেরকে বলি, যখনই IRS বলে যে 12 উইকস লাগবে, তা আমরা বলি we cannot guarantee that 12 উইকস, কারণ it's just on paper, right? But they work really slow nowadays. এখন আপনার ইনোসেন্ট স্পাউস এন্ড ইনজুরি স্পাউস দুই ধরনের জিনিস, রাইট? ইনোসেন্ট স্পাউসটা হচ্ছে কোনো কারণে যদি আপনি ফাইন্ড আউট করেন আপনার হাজব্যান্ড ইন্টেনশনালি কোনো এরর করছে বা সে এরর করছে যেটা আপনি জানতেন না, সে আপনি অ্যাজ এ ওয়াইফ, আপনার একটা জব আছে, আপনি হাজব্যান্ডের সাথে জয়েন্ট ফাইল করেন, আপনার হাজব্যান্ডের জব আছে, হাজব্যান্ড দেখা গেলো কোনো কারণে সে ইনকারেক্ট ট্যাক্স ফাইল করছে, অথবা সে ফলস ইনফরমেশন দিছে, অথবা সে তার অনেক ইনকাম সে রিপোর্ট করে নাই, সেক্ষেত্রে আপনি যখন ক্লেম করবেন দিস ইজ কল ইনোসেন্ট স্পাউস ক্লেম। আর সেটা হইতে পারে আপনি জানতে পারবেন না যে আপনার অজান্তে, যেটাকে বাংলায় বলে আপনার অজান্তে হাজব্যান্ড ডিড দ্যাট অর ওয়াইফ ডিড দ্যাট, হাজব্যান্ড বললে লাইক ওয়ান অফ দ্য স্পাউস ডিড দ্যাট। হ্যাঁ, আর যেটা হচ্ছে আপনার ইনজুর্ড স্পাউস, সেটা হচ্ছে হাজব্যান্ডের কোনো প্রিভিয়াস ডেপ্টের কারণে যদি আইআরএস রিফান্ড রেখে দেয়, সেটা থেকে আপনি হাজব্যান্ডের বা ওয়াইফের কোনো প্রিভিয়াস ডেপ্টের কারণে, সেক্ষেত্রে যখন আপনি ফাইল করবেন সেটাকে বলা হয় আপনার ইনজুর্ড স্পাউস রিফান্ড। যাই হোক, আমরা কোনো কোশ্চেন আছে না ভাই? আমরা মোটামুটি দুটো পার্থক্য বুঝলাম। একজন দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর আবার প্রশ্নে আসে, অথবা আপনি নিজে বলবেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আসলে আমার প্রশ্ন হচ্ছে এসবিএ লোন সংক্রান্ত। জি, আমার নাম এমডি হোসেন। জি, তো এখন বিষয়টা হচ্ছে যে আমি ডিফল্ট হয়ে গেছিলাম,
জি। তারপরে আমি ব্যাংকরাপসি করছি, তো এতে করে আমি যদি নেক্সট ইয়ারে ট্যাক্স ফাইলিং করি তাহলে কি আমি রিফান্ড পাবো নাকি পাবো না? এটা আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো পাল্টা প্রশ্ন হ্যাঁ, থাকে। অনেক ধন্যবাদ কোশ্চেনের জন্য। হ্যাঁ, ব্যাংকরাপসির সাথে আসলে রিফান্ডের সাথে সম্পর্ক না। এখন দেখতে হবে যে ওরা এটাকে আপনার ডিফল্টটা ওরা স্টিল কন্টিনিউ রাখছে কিনা। যদি ওরা সেটেল করে ফেলায় তখন এক হিসাব, যদি স্টিল আইআরএস এর কাছে যদি আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দেখায় সেক্ষেত্রে আপনি রিফান্ড পেলে আইআরএস মোস্ট লাইকলি রেখে দিবে। তো আপনি যেটা করতে পারেন, এটা আপনার ওই অ্যামাউন্টটাকে আপনার ক্রেডিট রিপোর্টে রিপোর্ট করা হয়েছে, অ্যামাউন্টটা আপনি দেখছেন ক্রেডিট রিপোর্টে? না না, ক্রেডিট রিপোর্টে যায় না। আচ্ছা, যাই হোক, তো এখন আপনি তাও আমার মনে হয় যে আপনার যদি ব্যালেন্সটা আপনি ব্যাংকরাপসি ফাইল করছেন সবগুলো তো আর একদম বলে নাই যে অলরেডি আপনাকে অলরেডি রিলিজ দিয়ে দিচ্ছে ডেপ থেকে, রাইট? আপনাকে যদি ট্রেজারি ডিপার্টমেন্ট রিলিজ না দেয়, সো দেয়ার ইজ এ চান্স দ্যাট আপনি রিফান্ড পাইলে সেটা আপনার রিফান্ড থেকে ওরা মোস্ট লাইকলি হোল্ড করবে। তো আপনি চাইলে হয়তো যেটা আমরা বললাম যে আপনার যদি ওয়াইফ জব করে আপনি তাহলে ইনজুরি স্পাউস ক্লেম করে ট্যাক্স ফাইল করতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হোসেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি যেটা বলতে চেয়েছিলেন সেটা বলুন, তারপরে আমি পাল্টা প্রশ্ন করতে যদি থাকে করব। হ্যাঁ, তো আমরা আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই, যেটা আমি আসলে কয়েকটা সিনারিও ফেস করছি এই বছরই আমরা, যে হয়তো দেখা যায় গেলো যে হাজব্যান্ড ওয়াইফ জয়েন্ট ট্যাক্স ফাইল করেন, কিন্তু একজনের হয়তো সামহাও আপনি একজন হয়তো মারা গেলেন ট্যাক্স ফাইল করার পরে, তাদের ডেপ্ট আছে ট্যাক্স ফাইল, তখন আপনি কিভাবে ট্যাক্স এটা সেটেল করবেন বা কি করা যায় আর কি সেক্ষেত্রে, এটা নিয়ে একটু কথা বলি। ধরেন এরকম হইতে পারে যে আপনার যেটাকে বলে যে ডিসিজ স্পাউস হইলে আপনার ট্যাক্সে কিভাবে এফেক্ট করবে, রাইট? তো সাপোজ ধরেন একজন এক ট্যাক্স ফাইল করলো, ট্যাক্স 2023 সালে আপনি ট্যাক্স ফাইল করলেন, ট্যাক্স ফাইল করার পরে আপনাদের জয়েন্ট লায়াবিলিটি ছিল $20,000, তো আপনি তখন দিতে পারলেন না পুরো টাকাটা, আপনি পেমেন্ট প্ল্যানে গেলেন, 2025 সাল পর্যন্ত পেমেন্ট প্ল্যান করতেছেন। তো পেমেন্ট 25 সালে হয়তো হাজব্যান্ড অথবা একজন স্পাউস মারা গেলেন, তো মারা যাওয়ার পরে আপনার স্টিল যদি ব্যালেন্সটা থাকবে, সাপোজ ধরেন আপনার $15,000 ব্যালেন্স স্টিল রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আনফর্চুনেটলি যে সার্ভাইভিং স্পাউস আছে তার উপর পুরো লায়াবিলিটিটা যে পড়বে। তো যে সার্ভাইভিং স্পাউস আছে সে পুরো ডেপ্টটা পে করা লাগবে, যেহেতু তারা জয়েন্ট ট্যাক্স ফাইল করছে, জয়েন্টলি তারা বেনিফিটটা নিচ্ছে। তো এরকম না যে একজন জয়েন্টলি করার জন্য আরেকজন হয়তো রিলিজ পেয়ে যাবে, জিনিসটা ওরকম না। এখানে আপনার তখন আপনি আইআরএস সাথে যোগাযোগ করবেন যে ঠিক আছে আপনার পেমেন্টটা কত টাকা। আপনি যদি ফাইন্যান্সিয়ালি যদি আপনি ডিফিকাল্টিসের মধ্যে থাকেন, যে আপনি একজন স্পাউস মারা যাওয়ার পরে আপনি ফাইন্যান্সিয়াল লসের মধ্যে আছেন, আপনার কোনো জব নাই বা আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড আছে যেটা আপনি টেক কেয়ার করতে কষ্ট হচ্ছে, আইআরএস এর ডেপ্ট দিতে আপনি পারতেছেন না, সেক্ষেত্রে আপনি অফার ইন কম্প্রোমাইজে যেতে পারেন। আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের উপর বেস করে আইআরএস আপনার অফার ইন কম্প্রোমাইজ দিবে। আপনার যদি লায়াবিলিটি থেকে থাকে, আনফর্চুনেটলি একজন স্পাউসের উপর এটা পড়বে। আর এই ক্ষেত্রে আপনি যদি ফাইন্ড আউট করেন যে আপনার স্পাউস হয়তো ইনকারেক্টলি ট্যাক্স ফাইল করছে, সেক্ষেত্রে হয়তো আপনি যে ইনোসেন্ট স্পাউস যেটা, সেটার একটা আপনি সহযোগিতা নিতে পারেন, সেটা একটা অপশন হতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে জয়েন্টলি যখন আপনারা ট্যাক্স ফাইল করবেন, আমরা প্রায় বলি যে ট্যাক্স ফাইলের ব্যাপারটা হাজব্যান্ড ওয়াইফ দুজনই ট্যাক্স ফাইল করতে যাওয়া উচিত, দুজনই জানা উচিত কি ঘটতেছে ট্যাক্স ফাইলের ক্ষেত্রে। তো আমাদের কমিউনিটিতে আমরা অনেক সময় দেখি যে হাজব্যান্ডরা অনেক সময় ট্যাক্স ফাইল করতে যায়, ওয়াইফরা যেতে চায় না, অথবা ওয়াইফরা হাজব্যান্ডের ফাইন্যান্স সম্বন্ধে খুব একটা ধারণা রাখে না, কোথায় ট্যাক্স ফাইল করতেছে, কত টাকা রিফান্ড আছে, দেওয়ার অন্য। কিন্তু কোনো কারণে যদি ইনসিডেন্ট হয় যে আপনার হাজব্যান্ড মারা গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার উপরে লায়াবিলিটিটা স্টিল এসে পড়বে। হ্যাঁ, তো ইউ শুড নো what's going on with the finances, right? তো আনফর্চুনেটলি এখানে যে রুলস হচ্ছে যে আপনার জয়েন্টলি আপনি যে লায়াবিলিটিটাকে বলে ইংলিশে জয়েন্টলি এবং সেভারালি লায়াবল, তার মানে আপনি জয়েন্টলি এবং একা দুজন লায়াবল ডেপ্টের জন্য যখন হাজব্যান্ড ওয়াইফ জয়েন্টলি ট্যাক্স ফাইল করবেন। আর ইনজুরি স্পাউসের ব্যাপারটা আমি বললাম যে ইনজুরি স্পাউসের বেনিফিটটা আপনি তখনই নিতে পারবেন যখন আপনি প্রুভ করতে পারবেন যে আপনার হাজব্যান্ড কিছু এরর করছে ট্যাক্স ফাইলে, অথবা মিসলিডিং ইনফরমেশন দিছে এবং সেটার সম্বন্ধে আপনার কোনো ধারণা ছিল না, সেক্ষেত্রে আপনি ইনজুরি ইনোসেন্ট স্পাউস ক্লেমটা করতে পারবেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে এখন স্পাউসের যদি আপনার ধরেন
থাকে, আপনার অ্যাসেট থাকে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে। হ্যাঁ, ওই প্রশ্নটা আপনাকে করতে চেয়েছিলাম যে ডিকেস্ট স্পাউস যেটাকে ডিকেস্ট স্পাউসের ব্যাংক অ্যাকাউন্ট, প্রপার্টি, বিজনেস ইন্টারেস্ট বা অন্যান্য অ্যাসেট থাকলে কি আইআরএস সেই এস্টেট থেকে আনপেইড ট্যাক্স সংগ্রহ করতে পারবে? জি হ্যাঁ, ওটা করতে হবে, কারণ আইআরএস যেটা করবে, তো ওটাতে আমি যাচ্ছিলাম যে আইআরএস যেটা করবে নর্মালি আপনার একজন স্পাউস যখন মারা গেলে, যে ডিসিজ যে হয়েছে, যে মারা গেছে, তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থেকে থাকলে, তো ধরেন যে মারা গেল তার অ্যাকাউন্টে $60,000 আছে, হ্যাঁ, এখন তার ট্যাক্স লায়াবিলিটি ছিল $30,000। সেক্ষেত্রে আপনার যে এই এক্সিকিউটর থাকবে, যদি উইল থাকে তখন এক্সিকিউটর থাকে তাদের মারা যাওয়ার পরে অ্যাসেটটা ডিভাইড করার জন্য, তো এক্সিকিউটর তখন আপনার আইআরএস লায়াবিলিটিগুলো পে করবে, আগে পে করার পরে ফর এক্সাম্পল যেটা বলছে $30,000 লাইবিলিটি দিয়ে বাকি $30,000 স্পাউসের কাছে চলে যাবে। তো আইআরএস তার টাকা আগে নিয়ে নিবে আপনার কাছে। আপনার যেটা বাংলা উত্তরাধিকারের সম্পত্তি, যেটা আপনার উত্তরাধিকারের সম্পত্তি আপনার কাছে যাওয়ার আগে আইআরএস উইল কালেক্ট ইউর দেয়ার পার্ট ফার্স্ট। তুমি ব্যাংকরাপসি করতে গেলে আইআরএস এরটা আগে আসে, আইআরএস ওয়ান্ট টু কিপ দেয়ার মানি। আমরা যে কাবলিওয়ালার গল্প পড়েছি সেটার মতই আর কি, যে আমারটা আগে দিয়ে দাও, ইন্টারেস্টটা দাও। এইটাই বেসিক্যালি। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু আপনি কোশ্চেন করলেন, হ্যাঁ, এখন এরকম যদি হয়, ঠিক আছে, আপনার সেম এক্সাম্পল $60,000 আপনি আপনার হাজব্যান্ডের অ্যাকাউন্টে ছিল, হাজব্যান্ড মারা গেল, মারা যাওয়ার পরে হাজব্যান্ডের ব্যাংক লায়াবিলিটি ছিল $30,000, তো $30,000 রেখে দিল, আপনাকে $30,000 পে করলো। এখন আপনার যদি অন্য কোনো লায়াবিলিটি থেকে থাকে আইআরএস এর কাছে, তখন ওখান থেকেও কিন্তু আপনার আইআরএস ওয়ান্ট টু মেক শিওর দ্যাট আপনি ওগুলা আপনার কাছে কালেক্ট করে নিবে, ওগুলো আপনাকে দেওয়ার আগে। অথবা আপনার নামে যদি কোনো লেবি থাকে, অথবা আপনার নামে যদি কোনো লিন থাকে, রাইট, যে আপনার নামে কোনো লিন আছে, যেটা স্টেট ফেডারেল লিন আছে, তখন ফেডারেলের টাকা আপনার কাছে আসার আগে দে উইল মেক শিওর করবে যে, বা স্টেটের লিন থাকলে মেক শিওর করবে যে আপনার কাছে টাকাটা রেখে দিবে। তো অনেক সময় আমরা প্রায়ই দেখি যে অনেকের একটু আবার ওই যে হয়তো ওই যে গ্যাম্বলিং এর শখ, যারা আপনার ক্যাসিনোতে যায়, লটারি খেলে বা কোনো কিছু, রাইট, তো অনেকেই আপনার হয় যে তাদের আইআরএস এর কাছে ব্যালেন্স ডিউ থাকে, অথবা চাইল্ড সাপোর্টের টাকা থাকে, তাহলে তারা দেখা গেলো অনেক টাকা জিতছে, জেতার পরেও কিন্তু ওই টাকাটা ওদেরকে দেয় না, কারণ ওদের কাছে আগে ওই ডেপ্টগুলো রেখে তারপরে দিয়ে দিচ্ছে। সো আপনি স্টেট আপনার কাছে টাকা পাইলে, স্টেট থেকে যখন আপনাকে কোনো পেমেন্ট দিবে, দে উইল মেক শিওর করবে যে তারা তাদের পোর্শনটা রেখে বাকিটা আপনাকে দেবে, তারপরে দেবে। ছোট্ট একটা প্রশ্ন রেখে আমরা শেষ করবো, হাতে সময় নেই, যে সার্ভাইভিং স্পাউস এর যদি কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইনোসেন্ট স্পাউস রিলিফ বা অফারিং কম্প্রোমাইজ বা অন্য কোনো ট্যাক্স রিলিফের জন্য কি আবেদন করতে পারে বা আবেদন করতে হয় কিনা? হ্যাঁ, আবেদন ছাড়া তো নর্মালি টেকনিক্যালি সব অটোমেটিক্যালি আসবে না। সার্ভাইভিং স্পাউসের ক্ষেত্রে আপনার ট্যাক্স ফাইলিং এর স্ট্যাটাস ডেফিনেটলি চেঞ্জ হয়। আপনি একজন স্পাউস মারা গেলে তখন আপনি সার্ভাইভিং স্পাউস, আমরা যখন অলওয়েজ বলি যে ট্যাক্স স্ট্যাটাসটা, ট্যাক্স ফাইলিং স্ট্যাটাস, মেরিট ফাইলিং জয়েন্টলি, সিঙ্গেল, মেরিট ফাইলিং সেপারেটলি, আরেকটা মাঝখানে আমরা কথাই বলি না যে কোয়ালিফাইড উইডোয়ার অর সার্ভাইভিং স্পাউস, রাইট, অথবা আপনার হেড অফ হাউস হোল্ড। তো মোস্টলি কি আমরা কিন্তু এটা কিন্তু রিয়েল মানুষজন ফেস করে আমরা করি, কারণ আমাদের জন্ম মৃত্যু তো সবারই হবে, তো মারা যাওয়ার পরে স্পাউস তার যদি ডিপেন্ডেন্ট থাকে ট্যাক্স ফাইলে কেউ, তখন সে 2 বছর পর্যন্ত সার্ভাইভিং স্পাউস হিসেবে ট্যাক্স ফাইল করতে পারে, কারণ ওই 2 বছর সে একটা এডিশনাল স্ট্যান্ডার্ড ডিডাকশন পায়, রাইট। তো এটা ডেফিনেটলি অনেকে, সে যদি আবার রিমেরি করে তাহলে সে আর এটা পাবে না। তো রিমেরি যদি না করে, তার যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে সে ওটা পাবে আর কি। সো অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। আসলে খুব চমৎকার আজকে সবগুলো বিষয়ে আমরা ছোটখাটো করে আলোচনা করেছি, যদিও এর তো অনেক প্রশ্ন আরো রয়ে গেছিল, কিন্তু সেগুলো সময়ের অভাবে আমাদেরকে আলোচনা শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এতক্ষণ দেখলেন। আর ডেফিনেটলি যেটা আরেকবার মনে করাই দেই যে মেক শিওর করেন স্টেটে আপনি মুভ করে থাকলে অ্যাড্রেস আপডেট করেন, যাতে আপনার চেকটা অন্য কোথাও চলে না যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, বিশেষ করে $200 ইউটিলিটি রিবেট চেক, যেটা সামনের মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হয়ে যাবে, সেটির ব্যাপারে যে বলা হলো যে যদি বাসা চেঞ্জ করে থাকেন, মুভ করে থাকেন, তাহলে যেন অবশ্যই পরিবর্তনজনিত বিষয়টি মানে কর্তৃপক্ষের কাছে জানান, তাহলে অবশ্যই এই চেকটি আপনাদের হাতে আসবে।
আশা করি আজকে সবগুলো আলোচনায় আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথে। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।